আমি আশা করেছিলাম যেভাবে গত 6 মাস ধরে এসআইআর এর নামে নির্বাচন কমিশন এবং বিজেপি বাংলায় প্রহসন চালিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এসে আগে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবে, তারপর তার বক্তব্য শুরু করবে। তার কারণ উনি ক্রোনোলজির কথা বলেছিলেন, উনি ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কথা বলেছিলেন, এবং এসআইআর হচ্ছে ডিটেক্ট করার প্রথম ধাপ। এটা তার কথা অনুযায়ী, আমার কথা নয়। এখনো পর্যন্ত যে নাম বাদ গেছে তালিকা থেকে, প্রথম যে তালিকা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল সেখানে প্রায় 58 লক্ষ নাম বাদ গেছিল, পরবর্তীকালে 5.5-6 লক্ষ নাম বাদ গেছিল, এবং আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় অমীমাংসিত যে নামগুলো ছিল সেখান থেকে পরবর্তীকালে 27 লক্ষ নাম বাদ গেছিল। সব মিলিয়ে প্রায় 90 লক্ষের উপর নাম বাংলা থেকে এরা বাদ দিয়েছে। তার মধ্যে প্রায় 63% নাম হিন্দু বাঙালির, যারা আসামে এনআরসি করতে গিয়ে 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালিকে এনআরসির তালিকায় ইচ্ছাকৃতভাবে ডিপোর্টেশন ক্যাম্পে পাঠানোর জন্য, বাংলাদেশে পুশব্যাক করার জন্য টার্গেট করেছিল। বাঙালিদের উপর বিজেপির অত্যাচার তো নতুন কিছু নয়, আমরা গত 1 বছর ধরে দেখে আসছি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্নভাবে বিভিন্ন সময় কেউ বাংলায় কথা বললে, কেউ নিজের পছন্দের খাবার খেলে, কেউ বাড়িতে বাংলা ভাষায় কথা বললে, এমনকি আসামের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে আপনারা দেখেছেন বলেছে যে বাংলায় যদি কেউ কথা বলে তাকে জেলে ঢুকিয়ে দাও, তাকে অ্যারেস্ট করো। এবং যে নেতাগুলো বাঙালিদের বিরুদ্ধে এই কথাগুলো বলেছে বিগত দিনে, তাদের সবাইকেই প্রায় বিজেপি পুরস্কৃত করেছে। তাদের বিরুদ্ধে কোনো দলীয় স্তরে ব্যবস্থা বা কোনো রকম কোনো ব্যবস্থা বিজেপি নেয়নি। তো যেভাবে তারা বাংলাকে ছোট করেছে, আমি আশা করেছিলাম যে অন্তত পক্ষে কিছু বলার আগে আগে বাংলার মানুষের কাছে তারা ক্ষমা চাইবে। সেটা না করে তিনি প্রকাশ্যেই আজকে কার্যত স্বীকার করেছেন যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলা দিল্লি এবং গুজরাট থেকে পরিচালিত হবে। এটা আপনারা সবাই দেখেছেন, উনি নিজেই বলেছেন যে इससे বাংলাদেশ से চলে, इससे अच्छा দিল্লি और গুজরাট से চলে। তার মানে কলকাতা বাংলাদেশে। উনি নিজেই তো বলেছেন এটা। বাংলাকে যদি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি দিকে কেউ দেখে, দেশের প্রধানমন্ত্রী দেখে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখে। এটা আমরা বিগত দিনে একাধিকবার বলেছি। বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? ওনার জবাব আছে? 1.5 বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন? বাংলাদেশে হিন্দু সাধু সন্তদের উপর যখন অত্যাচার করা হয়েছিল, চিন্ময়ানন্দ প্রভুর উপর যখন অত্যাচার করা হয়েছিল, তখন অমিত শাহ সরকার কি ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল, বা নরেন্দ্র মোদীর সরকার? আজকে তারা কার্যত স্বীকার করে নিয়েছে যে বাংলায় যদি কোনোদিন বিজেপি ক্ষমতায় আসে তাহলে দিল্লি এবং গুজরাট থেকে বাংলা পরিচালিত হবে। এটা আমরা বলছিলাম, আজকে বিজেপি এটা শিলমোহর দিয়ে দিয়েছে। যাই হোক, মুখ ফসকে সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে। আমি প্রথমে এবার ধাপে ধাপে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, প্রথমত তারা বলেছে যে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে ক্যাসেট 10 বছর ধরে বাজিয়ে আসছে, একই ক্যাসেট আবার আজকে বাজিয়েছে। 5 বছর আগে একই কথা বলেছিল। আসামে 10 বছর বিজেপি সরকার, এখনো আজ থেকে 15 দিন আগে অমিত শাহ প্রচারে গিয়ে বলে এসছে, এক টার্ম और दे दीजिए परिंदा भी पैर नहीं मार पाएगा। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি অনুপ্রবেশ আপনারা আটকাতেই চান তাহলে কাশ্মীরে পেহেলগামের দায়িত্বে কে ছিল? বিজেপি সেখানে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হলো কেন? দিল্লি পুলিশ কার দখলে, কার নিয়ন্ত্রণে? দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্র সরকারের অধীনে, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে।
সেখানে দেশের রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে, 10 জন নিরীহ মানুষ মারা যাচ্ছে, জঙ্গিরা ঢুকে দিনের আলোয় পেহেলগামে 27 জন নিরীহ দেশের নাগরিককে, একজন নেপালের নাগরিক সহ 26 জন ভারতীয়কে মেরে দিচ্ছে। এই ব্যর্থতা কার? তিনি বলেছেন গত 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে। যারা তৃণমূলের বিরুদ্ধে আঙ্গুল তোলে, আমার প্রশ্ন তাদেরকে যে আমি আজ থেকে 757 দিন আগে একটা টুইট করেছিলাম, প্রায় 2 বছর আগে, যে আপনারা কত টাকা, এই টুইটের কপি আমি আপনাদের দেখাচ্ছি, এটা অন রেকর্ড রয়েছে, এক্স হ্যান্ডেলে গেলে আপনারা পাবেন, যে এটা আমি করেছিলাম 14ই মার্চ 2024 সালে লোকসভা নির্বাচনের আগে, যে আপনারা গত 5 বছরে কত টাকা দিয়েছেন আবাস যোজনায় বা গ্রামীণ সড়ক যোজনায় বা 100 দিনের কাজে, এমজি নারেগায়, তার শ্বেতপত্রটা প্রকাশ করুন। 757 দিন পার, আজও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। তারা তৃণমূলের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলে। এখানে যারা হোয়াইট পেপারের কথা বলে, যারা দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বলে দাবি করেছে, সব থেকে দুর্নীতিগ্রস্ত এলিমেন্ট যারা, এবং খালি বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যাদের উপর ভুরি ভুরি অভিযোগ, যাদেরকে ইডি সিবিআই ডেকে ঘন্টার পর ঘন্টা ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, পরের দিন বিজেপিতে গেছে, সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, নারায়ণ রানে থেকে শুরু করে, অজিত পাওয়ার, সে হয়তো আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনিও তো গেছেন বিজেপিতে। এরকম ভুরি ভুরি উদাহরণ, একের পর এক উদাহরণ আমাদের সকলের কাছে রয়েছে। যাদের বিরুদ্ধে আপনি বলছেন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন, সব থেকে দুর্নীতিগ্রস্তগুলো তো আপনার পাশে বসে আছে। কারোর বিরুদ্ধে 4টে 5টা 6টা করে ইডি সিবিআইয়ের মামলা। আপনি শ্বেতপত্র ছেড়ে দিন, যাদের বিরুদ্ধে জনসমক্ষে প্রুফ রয়েছে, আপনারা তাদেরকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। শুভেন্দু অধিকারীকে নিয়ে, হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে, পেমা খান্ডুকে নিয়ে, যার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে 1250 কোটি টাকার দুর্নীতি হয়েছে, বিজেপির মুখ্যমন্ত্রী নারায়ণ রানে, এদেরকে নিয়ে আপনারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। এগুলো লোক হাসানো। তিনি এরপর বলেছেন 3 নম্বরে, কাটমানি সংস্কৃতির সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করে 7ম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। তিনি বাংলার বাজেট পড়েনি। 1946 সালে যখন প্রথম পে কমিশন বাস্তবায়িত করা হয়েছিল বাংলায়, তখন তার নাম হয়েছিল পে কমিটি। সেভাবে দেখতে গেলে 7 পে কমিশনই বাংলায় বাস্তবায়িত হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে ফার্স্ট পে কমিশন, সেটাকে আমরা বলতাম ফার্স্ট পে কমিটি। কমিশনের জায়গায় কমিটি কথাটা ব্যবহার হতো, আর সেটা হয়েছিল 1959 সালে। আর এই বাজেটে 5 ফেব্রুয়ারি যে বাজেট বিধানসভায় পরিবেশন করা হয়েছে, সেখানে 7 পে কমিশনের কথা স্পষ্টত লেখা রয়েছে। তিনি তো জানেনই না। আমাদের সরকার সে ঘোষণা অলরেডি করে দিয়েছে। তারপরে তিনি বলেছেন আগামী 5 বছর 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তারা তৈরি করবে, এবং বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। যারা 1 কোটি চাকরির কথা বলে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী হওয়ার আগে সব জায়গায় ঢাকঢোল পিটিয়ে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আজকে 12 বছর ক্ষমতায় নরেন্দ্র মোদী,
কার্যত দেখতে গেলে প্রতি বছর যদি 2 বছর চাকরির প্রতিশ্রুতি তিনি দেন, তাহলে 12 বছরে 24 কোটি চাকরি। ভারতবর্ষে 4123টা বিধানসভা আছে, সেভাবে দেখতে গেলে যদি 24 কোটি চাকরি হয়ে থাকে, যা তিনি বলেছেন যে প্রতি বছর আমি 2 কোটি করে বেকারের চাকরি দেবো, তাহলে 24 কোটি চাকরি যদি দেশে হয়, প্রত্যেকটা বিধানসভায় গড়ে 58,000 যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হওয়া উচিত। অমিত শাহ সারা বাংলা জুড়ে 5,000 লোক দেখাক, যাকে নরেন্দ্র মোদীর সরকার 5,000, আমি একটা বিধানসভার 58,000 বলছি না, সারা বাংলা জুড়ে 5,000 লোক দেখাক, যাকে নরেন্দ্র মোদীর সরকার গত 12 বছর ক্ষমতায় থাকার পরে কোনো যুবক বা যুবতীর হাতে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তাদের কেন্দ্রের সরকার তুলে দিয়েছে। যা প্রতিশ্রুতি দিয়েছে, এই একই জিনিস দিল্লিতে বলেছিল, যুবক যুবতীদের হাতে আমরা 3,000 টাকা করে দেবো। আপনাদের অন্য জায়গায় সরকার আছে না? আসামে আছে না? আসামে দিন, ত্রিপুরায় আছে, পাশে বিহার, রাজস্থানে আছে, ইউপিতে আছে, ঝাড়খণ্ডে আছে, গুজরাটে আছে, ছত্তিশগড়ে আছে, অরুণাচলে আছে, একাধিক রাজ্যে এনডিএ সরকার। আপনারা করুন, করে দেখান, কেউ তো বারণ করছে না। এরপর তারা বলেছে মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, দুর্গা সুরক্ষা স্কোয়াড। যাদের দলের নেতা সাংসদরা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, দুর্গাপুজো যে কমিটিগুলো কলকাতায় করে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই আয়করের নোটিশ দেয়, তারা নাকি দুর্গা ঠাকুরের নামে নতুন সুরক্ষা স্কোয়াড তৈরি করবে, তারা নাকি মা দুর্গার নামে সুরক্ষা স্কোয়াড তৈরি করবে। তাহলে যে নেতাগুলো মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করেছিল, তারাই এই নির্বাচনে আবার টিকিট পেল কি করে? তারা এই নির্বাচনেও আপনাদের দল কেন টিকিট দিল তাদেরকে? আপনাদের সরকারই তো কলকাতায় যত পুজো কমিটি রয়েছে সবার বিরুদ্ধে আইকর নোটিশ দিয়েছিল তৃণমূলকে জব্দ করবে বলে। আপনি বলেছিলেন নারায়ণী ব্যাটালিয়ন করবেন আজ থেকে 10 বছর আগে, প্রধানমন্ত্রী নিজে এসে বলেছিল, হয়েছে কুচবিহারে। এরপর তারা বলেছে মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে, নতুন জুমলা। আমি একটা ছোট্ট ভিডিও খালি আপনাদের দেখাবো, ভিডিওটা চালাও। 8 मार्च अंतर्राष्ट्रीय महिला दिवस है। 8 मार्च तक दिल्ली की बहनों के खाते में 2,500 रुपया पहुंचना शुरू हो जाएगा। 2,500 रुपया पहुंचना शुरू हो जाएगा। हर महीना 2,500 मिल जाएगा और गैस चूल्हा मिल जाएगा फ्री में। ये हमें तो कुछ भी नहीं मिल रहा अभी तक। ওখানকার হিন্দু বিক্রি হয় না, এখানকার হিন্দুরা 500 টাকার লোভে ভোট দিচ্ছে অন্য জায়গায়। এখানকার অনেক জালি হিন্দু থাকে। পশ্চিমবাংলায় নিজেদের 500 টাকায় বিক্রি করে। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন, আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না। লক্ষ্মী ভান্ডার বন্ধ, ভাতা বন্ধ। আপনারা যে ভিডিওটা দেখলেন সেখানে আপনারা দেখছেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং দিল্লি বিধানসভা নির্বাচনের আগে 2025 সালের ফেব্রুয়ারি মাসে তিনি বলছেন যে আন্তর্জাতিক মহিলা দিবস অর্থাৎ 8ই মার্চ 2025 সালে দিল্লির যত মহিলা রয়েছে সবার ব্যাংক অ্যাকাউন্টে দিল্লির সরকার যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 8 তারিখে সবার অ্যাকাউন্টে 2,500 টাকা করে যাবে। আজকে 2026 সালের এপ্রিল মাস, প্রায় 14 মাস হয়ে গেছে, একজন মহিলা 5 পয়সা পায়নি। এই হচ্ছে নরেন্দ্র মোদীর আসল চেহারা, এই হচ্ছে বিজেপির আসল চেহারা। এটা আমি বলছি না, নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি।
সেখানে অমিত শাহ এসে বলছে আপনাদের 3,000 দেবো। আরে যেখানে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আগে তো সেটা বাস্তবায়িত করুন। আপনি মহারাষ্ট্রে বলেছিলেন যত মহিলা আছে সবাইকে আমরা 2,000 2,500 করে দেবো। সার্ভে সমীক্ষার নামে সমীক্ষা করতে গিয়ে 90 লক্ষ মহিলাকে বাদ দিয়ে দিয়েছেন। এগুলো তো পাবলিক ডোমেনে রয়েছে, জনসমক্ষে রয়েছে। আমাদের সরকার ভূভারতে একমাত্র রাজ্য সরকার যে বাংলার 2,42,00,000 মহিলাকে, পরিবারে একজন থাকলে একজন, 5 জন থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জন, নো কোয়েশ্চেন আস্কড, কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া সরাসরি মাসের 3 তারিখ 4 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সাধারণ হলে মাসে 1500 আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা দিচ্ছে। আপনি একটা রাজ্যে করে দেখান, আমাদের চ্যালেঞ্জ। আমি তো কোনো সভা থেকে বলছি, আপনি করে দেখান। আপনি তো দিল্লিতে বলেছিলেন 2,500 দেবো, তো দিল্লির মুখ্যমন্ত্রী তো এখানে এসে প্রচার করছে, আর দিল্লির মহিলারা টাকা পাচ্ছে না। টাকা ছেড়ে দিন, তো বায়ু নিঃশ্বাস নিতে পারছে না। যে সরকার পরিষ্কার বায়ু দিতে পারে না, পরিশুদ্ধ পানীয় জল দিতে পারে না, তারা নাকি 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। বিজেপির প্রতিশ্রুতিপত্র হচ্ছে কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টো বা ওই প্রতিশ্রুতিপত্র না, এগুলো হচ্ছে ওই চিটফান্ড সস্তার কোম্পানিগুলো রয়েছে, চিটফান্ডের প্রতিশ্রুতিপত্র। 1 লাখ টাকা লাগান 5 লাখ টাকা পাবেন বলে আপনাকেই সর্বশান্ত করে কেটে পড়বে। এই হচ্ছে মোদির গ্যারেন্টি। এদের প্রতিশ্রুতির কোনো দাম নেই। যারা 12 বছর ক্ষমতায় রয়েছে, আমি তো চ্যালেঞ্জ করেছি যে আপনি শ্বেতপত্র প্রকাশ করতে চাইছেন। নরেন্দ্র মোদী নিজে এসে বলেছিল আমরা কোটি কোটি টাকা দিয়েছি বাংলার পশ্চিমবঙ্গ সরকারকে। তা আমি বলেছি শ্বেতপত্রটা প্রকাশ করুন, এখনো তো পারেনি। তো তারা বলছে যুবকদের 3,000 দেবো, তাদের নেতারাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1500 টাকা করে দিয়েছে সেটাকে ভিক্ষা বলছে। টাকার প্রলোভন দিয়ে বাংলার মানুষকে কিনতে এসছেন। এসআইআর করে হয়নি, এজেন্সি দিয়ে হয়নি, ইলেকশন কমিশন লাগিয়ে হয়নি, এখন কি অর্থর বিনিময়ে বাংলার মায়েদের সম্ভ্রম কিনতে এসছেন? তাদের মর্যাদা সম্মান আপনারা কি মনে করেন 3,000 টাকায় মানুষ বিক্রি করবে? আপনি দিন, আপনার তো কেন্দ্র সরকার রয়েছে। ডিবিটি যদি কোনো কেন্দ্র সরকার করতে চায় কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধা নেই। আপনারা তো রাজ্য সরকারের কোনো ফেডারেল স্ট্রাকচার মানেন না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানেন না। আপনার ইডিসিবিআই যখন রেড করতে আসে তখন তো পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়ে আসে না, ডাইরেক্ট আসে। তা আপনি যদি 2,42,00,000 মহিলাকে 3,000 টাকা দিতে চান, রাজ্য সরকারকে বাইপাস করে ডাইরেক্ট দিন, কেউ তো বারণ করছে না। আপনি যদি যুবক যুবতীদের 3,000 টাকা দিতে চান, তার সাথে ভোটের কি? আপনি দিন ডাইরেক্ট, কেউ তো বারণ করছে না। আপনার ইডিসিবিআই যখন আছে তখন তো রেড করতে পারে, আপনার এসআইআর যখন করলো তখন তো যা ইচ্ছা তাই নিজের ইচ্ছা মতো করে যাকে ভোটার তালিকায় রাখবো আর যাকে বাদ দেবো ঠিক করে নিয়ে তারপর সে নিজের ইচ্ছা মতো করলেন। তা মানুষকে পরিষেবা দিতে গিয়ে আপনারা আটকে যান কেন? আপনাদের সমস্যাটা কোথায়? তারা বলেছে ধান, আলু, আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। 2023 সালে বিজেপির কৃষক বিরোধী নীতির কারণে 10,000-এর বেশি কৃষক মারা গেছেন দেশ জুড়ে। কালো কৃষি আইনের কারণে 700 জনের বেশি কৃষক আত্মহত্যা করেছে। যারা আলু কৃষকদের বন্ধু হিসেবে নিজেদের দাবি করছে, প্রধানমন্ত্রী 2021-এর নির্বাচনে প্রাক্কালে এসে বলেছিল আলাদা করে ভারতীয় রেলের উদ্যোগে মালগাড়ি চালানো হবে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন রাজ্যে, যাতে কৃষকরা আলু রফতানি করতে পারে। বাংলায় হেরে গেছে 9ই জুলাই, আমি তারিখটা বলছি, 9ই জুলাই 2021 থেকে মালগাড়ি বন্ধ। 2টো মালগাড়ি গেছিল, একটা আরামবাগ থেকে, একটা তারকেশ্বর থেকে। আজকে যারা আলু চাষের সাথে যুক্ত, তাদের ইউরিয়া কিনতে বা সার কিনতে, যে সারটা, একটা সার আছে বাজারে, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন, 26-10-26 NPK বলে, যার দাম ছিল 1300 টাকা, 1350 টাকা 2024 সালে,
সেটা এবছর দাম হয়েছে প্রায় 1800 টাকা, 20% টাকা দাম বেড়েছে। এর দায় কার? সারের মূল্য কে নিয়ন্ত্রণ করে? রাজ্য সরকার না কেন্দ্র সরকার? ইউরিয়া পটাশের মূল্য কে নিয়ন্ত্রণ করে? রাজ্য সরকার না কেন্দ্র সরকার? আলুর একটা বস্তার দাম ছিল 9 টাকা, সেই বস্তা আজকে বাজারে ইউপি বিহারের এজেন্সিরা এসে কলকাতায় সহ বাংলার বিভিন্ন জায়গায় বিক্রি করছে 9 টাকার বস্তা 30 টাকা, কোথাও 40 টাকা, নাইলনের বস্তা। এর দায় কার? আপনারা যদি সত্যি আলু কৃষকদের জন্য সাহায্য করতে চান, তাদের সহযোগিতার হাত বাড়াতে চান, তাহলে 9 টাকার বস্তা কেন 30 টাকায় বিক্রি হয়? সারের দাম কেন 1800 টাকা হয়? রেলমন্ত্রক কেন মালগাড়ি বন্ধ করে দেয়? এই জবাব দিতে পারবেন? 700 গরিব কৃষক কালো কৃষি আইনের কারণে কেন আত্মহত্যা করে? এখনো পর্যন্ত আপনারা এমএসপি সুনিশ্চিত করতে পারেননি কেন? এর জবাবগুলো কি দিতে পারবে? এরপরে তারা বলেছে রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গকে একটি শীর্ষস্থানীয় শিল্পকেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে রাজ্যে উন্নীত করা হবে। যারা মাছ খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, প্রধানমন্ত্রী আমাদের বলেছে মাছ খেলে মুঘল, বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ খাওয়া যাবে না। আমাদের খাদ্যাভাস নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে, যারা টোনটিটকিরি করে, যারা কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি, তারা নাকি মৎস্যজীবীদের সাহায্য করেন। করুন, কে বারণ করেছে? এতদিন তো করেননি, রাজ্য সরকার করেছে সমুদ্র সাথী করে। বাংলার পলিটিক্স তো এরা ফলো করে না। এদের কাছে পলিটিক্স মানে হচ্ছে হয় ইসিআই, নইলে ইডি, নইলে সিবিআই। এর তো বেসিক্যালি 3টে এজেন্সি। তারা বলেছে অভিন্ন দেওয়ানি বিধি, গুজরাটে আজ থেকে 7 দিন আগে বিধানসভায় মুভও করা হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি যদি কার্যকরী হয় বাংলায়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তপশিলি জনজাতি সম্প্রদায়ের মায়েরা ভাইয়েরা, যারা এসটি। জোর জবরদস্তি ধর্ম বা খাদ্যাভ্যাস কারোর উপর চাপিয়ে দেওয়া, এই রাজনীতি বিজেপি বাংলায় রফতানি করে এই পরিবর্তন বাংলায় আনতে চায়। এই কারণে তারা বলছে পাল্টানো দরকার। তারা বাংলার মানুষের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে চায় না। যদি বাংলার মানুষের জীবনে সত্যি ইতিবাচক কোনো পরিবর্তন বিজেপি আনতে চাইতো, তাহলে বাংলার 2 লক্ষ কোটি টাকা আজকে বকেয়া পাওনা থাকতো না। আমি তো চ্যালেঞ্জ করছি, বিজেপির কোনো নেতা যদি তৈরি থাকে, মঞ্চ বাঁধুন, জায়গা বাঁধুন, 5 বছরে আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা, 100 দিনের কাজ, 1 পয়সা দিয়েছে কেন্দ্র যদি দেখাতে পারে, 1 পয়সা, আমি কোটি কোটি টাকা বলছি না, সিঙ্গেল পয়সা, আমি রাজনীতি ছেড়ে দেবো। 1 পয়সা 5 বছরে যদি 1 পয়সার হিসাব দেখাতে পারে, শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপির ক্ষমতা থাকলে। তারা বলেছে পুরনো চা বাগানগুলিতে আমরা নজর দিয়ে দার্জিলিং চা কে বিশ্বজনীন করে বিশ্বজনীন ব্র্যান্ডিং এবং তার সাথে পাট শিল্পের আধুনিকরণ করা। আসামে আপনারা 1 দশক ধরে ক্ষমতায়, কটা চা বাগান খুলেছে আসামে? 2021-এর নির্বাচনের আগে নির্মলা সীতারামন দেশের অর্থমন্ত্রী এসে বলেছিল 1000 কোটি টাকা স্পেশাল প্যাকেজ বাংলার চা বাগানের জন্য দেওয়া হবে। 2016 সালে 19 সালে প্রধানমন্ত্রী বলেছিলেন, 1 পয়সা দিয়েছেন বাংলাকে? আমরা যখন ক্ষমতায় আসি 2011 সালে, একটা চা শ্রমিকের দৈনিক মজুরি ছিল 67 টাকা, আজকে সেটা বেড়ে 250 টাকা হয়েছে 15 বছরে। তৃণমূল আগামী দিন জিতে আসবে, সেটা বেড়ে 250 থেকে 300 হবে। চা সুন্দরী প্রকল্পে ঘর হোক, চা শ্রমিকদের জন্য প্রাইমারি হেলথ সেন্টার হোক, তাদের বাচ্চাদের জন্য পড়াশোনার জন্য স্কুল বাসের ব্যবস্থা, বাচ্চাদের রাখার জন্য ক্রেশ। কেন্দ্র সরকার তো গরিব চা শ্রমিকদের পিএফ প্রভিডেন্ট ফান্ড মেরে দিচ্ছে। চা শ্রমিকদের ন্যায্য প্রভিডেন্ট ফান্ড যারা দেয় না,
তারা চা শিল্পে দার্জিলিংটিকে বিশ্ববন্দিত করে, দার্জিলিংটি অলরেডি বিশ্বজনীন। অমিত শাহকে জিজ্ঞেস করবেন না দিল্লিতে বসে কি চা খান, ও বলবে দার্জিলিং চা খাই। বিজেপির যত নেতা আছে কি চা খান জিজ্ঞেস করবেন। যারা নিজেদেরকে দাবি করেছিল চাওয়ালা, চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়েছেন, আমার চ্যালেঞ্জ, একটা চা বাগান খোলার ক্ষেত্রে যদি দেখাতে পারে বিজেপির কোনো নেতা সদার্থক ভূমিকা নিয়েছে, যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। আসামে তো 1 দশক ক্ষমতা, আপনি দেখান না একটা চা বাগান খুলেছে। এরপর তারা বলেছে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। মানে কত বড় জালি সরকার! এখানে তো কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, এটা তো কেন্দ্রের হাতে। আমি আপনাদের একটা চিঠি দেখাচ্ছি। 19শে ফেব্রুয়ারি আমাদের রাজ্যের তরফ থেকে তদানীন্তন যিনি মুখ্য সচিব ছিলেন, তিনি একটা চিঠি ইউনিয়ন হোম সেক্রেটারিকে লিখেছিলেন 19শে ফেব্রুয়ারি 2026, আজ থেকে 1.5 মাস আগে। সেখানে স্পষ্ট লেখা ছিল, প্রপোজাল অফ ইনক্লুশন অফ রাজবংশী অ্যান্ড কুড়মালি ল্যাঙ্গুয়েজ ইন দ্য 8th শিডিউল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য রাজবংশী ভাষা এবং কুড়মালি ভাষাকে স্পষ্টত আজ থেকে 1.5 মাস আগে চিঠি দিয়েছে, এখনো পর্যন্ত বিজেপি সরকার করেনি। এই হচ্ছে বিজেপির দ্বিচারিতা। আমি চিঠির কপি আপনাদের কাছে তুলে ধরছি। এদের পুরোটাই জুমলা। তারা দুর্নীতিতে নাকি তৃণমূলের বিরুদ্ধে হোয়াইট পেপার প্রকাশ করবে। এই দেখুন, সব থেকে বড় কোল মাফিয়া অমিত শাহকে ফুল দিচ্ছে, তার নাম জয়দেব খান। সব থেকে বড় কোল মাফিয়া আসানসোলের, ধোয়া তুলসী পাতা, ওয়াশিং মেশিন। এটা জিজ্ঞেস করবেন ক পয়সা নিয়েছেন আর কবার একে ইডি সিবিআই ডেকেছে। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নিদর্শন। অমিত শাহকে টার্মেকে দাঁড়িয়ে স্পেশাল পারমিশন করে ফ্লাইট থেকে নামার পর রিসিভ করছে কে? জয়দেব খাঁ, প্রহ্লাদ যোশী। জয়দেব খাঁ বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে, এই হচ্ছে তার নিদর্শন। আমি তো ছবি দেখাচ্ছি। বাংলার মানুষকে যারা বোকা বানাতে এসছে, লেজে গোবরে হবে আগামী দিন, তৈরি থাকুক। তারা বলেছে আয়ুষ্মান ভারত যোজনায় বাস্তবায়নের ক্ষেত্রে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে টিকাকরণ ও স্তন ক্যান্সার পরীক্ষা চালু করা হবে। উত্তরবঙ্গে একটি নতুন এইমস নির্মাণ করা হবে, যেটা প্রধানমন্ত্রী আজ থেকে 10 বছর আগে 2016 সালে বলেছিল। এবং আয়ুষ্মান ভারত চালু করা হবে। আয়ুষ্মান ভারতের বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আমাদের সকলের জানা উচিত। আমরা আয়ুষ্মান ভারত করতে দিইনি, আমি একদম স্পষ্টত আপনাদের বলছি, করতে দেয়নি আমাদের সরকার। তার কারণ, যদি আয়ুষ্মান ভারত বাংলায় হতো, বাংলার 10 কোটি মানুষের জায়গায় খালি সুযোগ সুবিধাটা পেত 80 থেকে 90 লক্ষ মানুষ। যাদের পাকা বাড়ি আছে, আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়া হচ্ছে, আপনার যদি পাকা বাড়ি থাকে আপনি কোনো হেলথ ইন্স্যুরেন্সের কোনো সুযোগ সুবিধা পাবেন না। আপনার বাড়িতে যদি 2 হুইলার থাকে, মোবাইল স্মার্টফোন থাকে, বাড়িতে টিভি থাকে, আপনি বাড়িতে একটা পাকা দেওয়াল থাকে, আপনি সুযোগ সুবিধা পাবেন না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন করতে গিয়ে 90% লোক বাদ পড়ে যেত। এই জন্য আমরা আয়ুষ্মান ভারত হতে দিইনি। স্বাস্থ্যসাথীদের কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই। 8 থেকে 80, ছোট থেকে বড়, প্রবীণ নবীন, এসসি এসটি, জেনারেল, ওবিসি সবাই পাচ্ছে। কোনো বৈষম্য নেই, কোনো বিভাজন নেই। যেমন বাড়ি না থাকলে আপনি পরিষেবা পাবেন। কারোর বাড়িতে একটা পাকা দেওয়াল থাকলে সে আয়ুষ্মান ভারতের পরিষেবা পাবে না। স্কুটার থাকলে, মোটরসাইকেল থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। তাহলে আয়ুষ্মান ভারত আমরা কেন করতে দেবো? আর আয়ুষ্মান ভারতের দুর্নীতি তো আপনারা দেখেছেন। এক একটা অ্যাকাউন্টের সাথে 7টা 8টা করে প্যান কার্ড যুক্ত ছিল। এমন এমন লোকেদের পেমেন্ট হয়েছে যারা 5 বছর 7 বছর আগে মরে গেছে। বুড়ি বুড়ি উদাহরণ, হরিয়ানা থেকে, রাজস্থান থেকে এসছে, জনসমক্ষে রয়েছে। এরপর তারা বলেছে
একটি বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করা হবে, আর ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা হবে। তার মানে এখানে মানুষ নিজের ধর্ম পালন করতে পারে না, ওই একই ক্যাসেট। যদি তাই না হয় তাহলে অমিত শাহ এখানে দুর্গাপুজো উদ্বোধন করতে আসে কিভাবে? তিনি তো 24-এ দুর্গাপুজো উদ্বোধন করেছেন, 25-এ করেছেন, পুজোটা উদ্বোধন হচ্ছে কিভাবে? আপনি উত্তর ভারতের কালচার বাংলার উপর চাপাতে চাইছেন। বিজেপি যদি বাংলায় আসে, বিজেপি দুর্গাপুজো বন্ধ করে 10 দিন রামনবমী করবে। বিজেপির কাছে ধর্মাচরণ মানে হচ্ছে রামের নামে অস্ত্রের ঝঞ্ঝনানি। আমাদের কাছে ধর্মাচরণ মানে হচ্ছে জাতি দলমত নির্বিশেষে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, অস্ত্র নিয়ে দাঁ কোদাল তরোয়াল পিস্তল নিয়ে ডিজে বাজিয়ে জল্লাদদের মতো নৃত্য করা বাংলার সভ্যতা সংস্কৃতি নয়। তারা বাংলার মাটি চেনে না। যারা এসব ভাষণবাজি করছে তো স্বীকারই করে দিয়েছে গুজরাট থেকে দিল্লি থেকে চলবে। 12 বছর আপনি ক্ষমতায়, আপনি আপনার রিপোর্ট কার্ডটা দিয়ে বলুন আপনি কটা মানুষের হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলেছেন, কটা মানুষকে বাড়ি দিয়েছেন। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন না, কে বারণ করেছে? জয়দেব খা আপনাকে রিসিভ করছে, সব থেকে বড় কয়লা মাফিয়া, আর আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। এই তো আপনার আসল চেহারা। প্রধানমন্ত্রী বলছে 2,500 টাকা দেবো, 1 পয়সাও পাইনি, 14 মাস পার। আর আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রত্যেক মায়েদের আর যুবক যুবতীদের আমরা 3,000 টাকা করে দেবো। আপনি দিন। আমরা কথা দিয়েছি 1 মাসের মধ্যে যুবসাথী প্রকল্পের টাকা সবাই পেয়ে গেছে, মার্চেও পেয়েছে, এপ্রিলেও পাবে, মেতেও পাবে, জুনেও পাবে। মানুষকে পরিষেবা দেওয়া আমাদের কাছে নির্বাচনী প্রতিশ্রুতি হতে পারে না। আমরা নির্বাচনী প্রতিশ্রুতি কথা বলেছিলাম 2021 সালের নির্বাচনের প্রাক্কালে যে পরিবারের একজন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। তৃণমূল ক্ষমতায় আসার পর পরিবারের সকলকে দিয়েছে। আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করিনি, আপনারা নির্বাচনের জন্য অপেক্ষা করেন। আর জিতে যাদের ভোটে জিতেছেন তাদের অধিকার আপনারা কেড়ে নেন। মানুষকে ভোট দিতে দিচ্ছেন না, তাকে আপনি টাকা দেবেন। মানুষের জলের প্রকল্পের টাকা আপনারা বন্ধ করে দিচ্ছেন, মাথার ছাদ বন্ধ করে দিচ্ছেন, বেসিক গ্রামীণ রাস্তা বন্ধ করে দিচ্ছেন, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিচ্ছেন। আপনারা লক্ষ্মীর ভান্ডার দেবেন, যুবসাথী দেবেন, 3,000 টাকা দিন। আপনি আজকের আমার এই সাংবাদিক বৈঠকের পর আপনি যদি সত্যিই মানুষের ভালো চান তাহলে আপনি বলুন আমরা যাই ফল করি বাংলার বিধানসভা নির্বাচনে, বিজেপি জিতুক বা বিজেপি হারুক, বাংলার প্রত্যেকটা যুবক যুবতীকে বিজেপি 3,000 টাকা দেবে। আপনার দেওয়ার জায়গাও রয়েছে, আপনি কেন্দ্রের সরকারের দায়িত্বে রয়েছেন 29 অবধি। আপনি বলুন প্রত্যেক মহিলাকে আমরা ডিবিটি করে 3,000 টাকা দেবো। আমি আজকে যা যা বলেছি আমি ক্ষমা চেয়ে নেব। আপনারা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছেন, বাঁচার অধিকার কেড়ে নিচ্ছেন। যে শপথগুলো দিয়েছে বা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, একটা প্রতিশ্রুতিও আপনারা বিধানসভা ধরে ধরে দেখুন না। হরিয়ানা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে বাস্তবায়িত হয়েছে, মহারাষ্ট্রে যেগুলো দিয়েছে বাস্তবায়িত হয়েছে, আসামে যেগুলো দিয়েছে একটাও বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিল আমাকে 50 দিন দিন, আমি কালো টাকা ধ্বংস করবো। আজ কালো টাকা ধ্বংস হয়েছে। জিএসটি করে দেশের অর্থনীতি প্রায় রসাতলে পৌঁছে দিয়েছে। কি করেছে এরা? যারা মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয় তাদের কাছে এসব কথা মানায় না। এইটুকুই আমার বলার ছিল। বাকি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নির্দিষ্টভাবে একে একে করতে পারেন। ताकत है, ऐसे 2-3 वीडियो बना सकती है और बीजेपी का हुमायूं कबीर से कोई लेना देना नहीं है। इसके बजाय 20 साल विपक्ष में बैठ सकती है, उन्होंने कहा है। क्या कहेंगे? ये ताकत तो जहां तक मुझे पता था बीजेपी की है, क्योंकि बीजेपी ने कहा था, अमित शाह ने खुद कहा था
कि हम सच को झूठ, झूठ को सच, जिसको जैसा मर्जी, इट्स ऑन रिकॉर्ड, हम वीडियो बना सकते हैं। तो बीजेपी ने कहा था। अब अमित शाह अपना बात अगर मेरे ऊपर आरोप लगा देंगे, वो शोभनीय नहीं है। और वो कहा है कि हम 20 साल ऑपोजिशन में बैठने के लिए तैयार है। तो मुझे लगता है ही हैज स्निफ्ड द मूड ऑन द ग्राउंड। उनको समझ में आ गया है जिस तरीके से उन्होंने लगातार ये 6 महीने से लोगों को अत्याचार किया है, 20 साल बीजेपी को बंगाल में ऑपोजिशन में बैठना ही पड़ेगा। দেখুন, এগুলো তো আপনারা যেভাবে পেয়েছেন, আপনাদের মধ্যে থেকেই সাংবাদিক বন্ধুরা আমাকে লিঙ্ক পাঠিয়েছে, আমি দেখেছি এবং খুব ইন্টারেস্টিং। আমি দেখলাম হুমায়ুন কবিরও বলছে এটা এআই জেনারেটেড, বিজেপি শুভেন্দু অধিকারীও বলছে এটা এআই জেনারেটেড। আমার আর কিছু বলার নেই। মানে বিজেপি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এ ইকুয়াল টু সি, সোজা কথা। উনি বলে দিচ্ছেন এটা এআই দিয়ে তৈরি, আর শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে এটা এআই দিয়ে তৈরি। ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি। অভিষেক, বিগত যত নির্বাচন হয়েছে আমরা দেখেছি বিভিন্ন সময় ইডি সিবিআই রেডের ঘটনা ঘটেছে, কিন্তু তাতে সাধারণ মানুষ খুব বেশি চিন্তিত বা মাথা ব্যথা কখনো করেননি। কিন্তু এবার আমরা যেটা দেখলাম, এসআইআরকে যেভাবে অস্ত্র করা হলো, তাতে প্রথম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত এখনো মানুষ চূড়ান্ত হয়রানির শিকার। আপনার কি মনে হয় যে এটা বিজেপির জন্য 2026 সালের সব থেকে বড় বুমেরাং হলো? দেখুন, আমি তো গণৎকার, জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার নয়, তবে আমি আজ থেকে আমার মনে আছে আমি নিঃশব্দ বিপ্লবের একটা কর্মসূচি আমার লোকসভা কেন্দ্রে করতে গেছিলাম 2025 সালের খুব সম্ভবত 25শে জুন তারিখটা ছিল। আর তার পরের দিন এসআইআর এর নোটিফিকেশন পাবলিশ হয়েছিল। আমি বলেছিলাম বিজেপি 50-এর গন্ডি পেরোবে না। আজও আমি একই কথা বলছি। আগামী 25 দিনে বোঝা যাবে। কিন্তু মানুষকে যেভাবে এরা অত্যাচারিত করেছে, খালি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, যে মানুষকে ভোট দিতে দেবো না, মানুষের ভোটাধিকার কেড়ে নেবো, এটা ভেবেছিল মানুষকে ভোটের বাইরে রেখে জোর জবরদস্তি গায়ের জোরে বাংলাটা দখল করা যাবে। অন্য রাজ্যের সাথে বাংলার এখানেই তফাৎ, অন্য রাজ্যের সাথে বাংলার এখানেই তফাৎ যে অন্য রাজ্য হয়তো লড়াই করেনি বা কোথাও তারা হয়তো সেই প্রতিরোধের রাস্তাটা বেছে নেয়নি। বাংলা তো বিপ্লবীদের মানে জন্মভূমি, আন্দোলনের পীঠস্থান, প্রতিরোধ প্রতিবাদের এপিসেন্টার। তো বাংলার সাথে অন্যান্য রাজ্যের এটাই তফাৎ। মানুষ যেভাবে হয়রানির শিকার হয়েছে, আমরা একাধিক ঘটনা গত 6 মাসে, এমনকি প্রবীণ 80-85 বছরের লোকেরা এমন দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায় আপনাদের ফ্রেমে, যে স্ট্রেচারে করে লোককে শুনানিতে নিয়ে যাওয়া হয়েছে, হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয়েছে, প্রসূতি, হ্যাঁ মানে অন্তঃসত্ত্বা অবস্থায় প্রেগনেন্ট মহিলাদের নিয়ে যাওয়া হয়েছে। তাও এরা রেয়াত করেনি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছে, অপেক্ষা করেছে, ডকুমেন্ট জমা করেছে, তারপরেও নাম বাদ চলে গেছে। এবং আমি তো বললাম এই যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, অমিত শাহর যে ক্রোনোলজি, তার মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু বাঙালিরা, যারা হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে দাবি করে। আর আমিও আপনাদের আশ্বস্ত করে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবার তৈরি হওয়ার পরে কারোর ভোটাধিকার বিজেপি জোর করে কেড়ে নিতে পারবে না। প্রায় 63%, 57,50,000 নাম এমন ডিলিট হয়েছে যারা হিন্দু ধর্মের প্রতিনিধি, আর 31 লাখ রয়েছে মাইনরিটি। তার মধ্যে মুসলমান রয়েছে, খ্রিস্টান রয়েছে, শিখ রয়েছে, বুদ্ধিস্ট রয়েছে। কিন্তু স্পেসিফিক্যালি হিন্দু কমিউনিটির প্রায় 57,50,000 নাম এই বিজেপি বাদ দিয়েছে। এই বিজেপির নির্বাচন কমিশন, এদের কারণে যারা লাইনে দাঁড়িয়েছে, আপনি বলুন তো, আমি যখন যাচ্ছি সভা সমিতিতে, যারা জিজ্ঞেস করছে আমি জাত ধর্ম দেখব? যারা হিন্দু মুসলমান করে এসআইআর করতে চেয়েছে, যে ধরে ধরে একটা সম্প্রদায় থেকে বাদ দেবো, আজকে মানুষ বুঝুক, যারা 1 অংশ বিজেপিকে সমর্থন করে নাচছিল যে এসআইআর হলে কিছু লোক জব্দ হবে, সব থেকে বড় ভুক্তভোগী তারাই, তারা আজকে বুঝুক। এবং আমার ধারণা যে তার প্রতিফলন ভোট বাক্সে আগামী দিন বিজেপি দেখবে। যে মানুষের সাথে গাজোয়ারি করা, গায়ের জোর দেখানো, আর মানুষ যদি ঠিক করে যে আমি জবাব দেবো, তো কোনো শক্তি তাকে আটকাতে পারে না। মানুষের শক্তির কাছে সব শক্তিকে মাথা নত করতে হবে।
অভিষেক আমি একজনকে একটা করার জন্য অনুরোধ করব। অভিষেক আমি সঞ্জু আমি বলছি আমার কাজ আছে, আমি এত টাইম অভিষেক আমি সঞ্জু বলছি দ্য ওয়ার্ল্ড নিউজ থেকে। কিছুক্ষণ আগে অমিত শাহ তিনি ডেবরাতে একটি জনসভা থেকে বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান, যে মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকার 1,500 কোটি টাকা দেবে বলেছিল, 60% টাকা দেওয়ার কথা হয়েছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার সেই ঘাটাল মাস্টার প্ল্যানকে জঞ্জালে পরিণত করেছে। কি বলবেন? তিনি জানেন না তো 200 কোটি টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে গত বছর মমতা বন্দ্যোপাধ্যায়। যে ড্রেজিং এর কাজগুলো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে 200 কোটি টাকা দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারকে বলুন শ্বেতপত্রটা প্রকাশ করুন, 200 কোটির মধ্যে আপনারা কত টাকা দিয়েছেন। অমিত শাহ বাংলার রাজনীতির উপর তো নজর রাখে না। বাংলার মানুষ যে কষ্ট পাচ্ছে, মানুষ ভুগছে, তার তো কোনো নজরদারি বা মাথা ব্যথা নেই। কিন্তু ভাষণ দিয়েই বেপাত্তা। 1500 কোটি টাকা খরচা করার কথা ছিল। আমি দেবের প্রচারে গিয়ে 2024 সালে বলেছিলাম যে 31শে ডিসেম্বর 2024 অবধি আমরা অপেক্ষা করব। যদি কেন্দ্র সরকার কোনো সহযোগিতা না করে, রাজ্য সরকার কারোর দয়ার দাক্ষিণে থাকবে না, আমরা নিজে ঘাটাল মাস্টার প্ল্যানে কাজ শুরু করব। আমরা 2025-এ শুরু করেছি, অমিত শাহ জানেই না। আর ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি কবে থেকে? 10 বছর ধরে পার্লামেন্ট থেকে শুরু করে মিনিস্টারের সাথে দেখা করা, কথা বলা, চিঠি দেওয়া, মুখ্যমন্ত্রী নিজে গিয়ে প্রধানমন্ত্রীকে বলা, এগুলো হয়নি। এখন নির্বাচনের সময় এসে মানুষকে লালিপপ দেওয়া, কখনো মহিলায় 3,000 টাকা দেবো, কখনো ঘাটাল মাস্টার প্ল্যান দেবো। 2 বছর সময় আছে তো, হারার পর 2 বছর কাজ করুন, তারপর আবার 29-এ এসে ভোট চাইবেন। দেখুন, ওরা যা ইচ্ছে করুক, কিন্তু জ্ঞানেশ কুমারই বলেছিল যে আমরা বুথের ফুটেজ এই কারণে রিলিজ করতে চাই না, মা বহনों का इज्जत का बात है। তো এখন যখন আপনারা এসব করবেন তখন মা বহনों का इज्जत का बात नहीं है। দুটো তো কন্ট্রাডিক্টরি, পরস্পর বিরোধী, স্ববিরোধী। তো এরা যা কিছু করার করুক, যা পথ অবলম্বন করার করুক, গুহারা হারবে। আমি আবার বলছি, বাংলাকে এরা মানে আন্ডারমাইন করেছে, আন্ডার এস্টিমেট করেছে। ভাই একজনকে আমি একটাই বলতে পারবো, আমি জানি না। আমি তো সেটাই বললাম যে সেখানে একটা সংখ্যালঘু মায়ের যদি তুমি কাপড় তুলে দেখো, সেটা কি তাদের সম্মানে আঘাত করে না? আর যখন তুমি বলছো যে বুথের ফুটেজ আমি এই কারণে ছাড়ছি না, মাদের ফুটেজ বেরিয়ে যাবে, মেয়েদের ফুটেজ বেরিয়ে যাবে, বুথে কি করতে যায়? বুথে তো ভোট দিতে যায়, তার ফুটেজ বের করা তো অসুবিধা কোথায়? अभिषेक जी अभिषेक जी एक सेकंड जी। दूसरा सवाल का जो जवाब है वो आप 16 तारीख को देखेंगे। जिस मुद्दे पे आपने पहला सवाल किया वो मैं आपको बोल देता हूँ कि लेवल प्लेइंग फील्ड तो है ही नहीं। जब पूरा चुनाव आयोग ही कॉम्प्रोमाइज्ड है तो आप लेवल प्लेइंग फील्ड, अगर रेफरी बिकी हुई है तो आप गेम में क्या लेवल प्लेइंग फील्ड एक्सपेक्ट करते हैं? भाई आप मैच खेलने जा रहे हैं, आपके 10 प्लेयर, 11 प्लेयर, ओपोनेंट के 11 प्लेयर, अब रेफरी से लेके थर्ड अंपायर सब कॉम्प्रोमाइज्ड है, तो अब लेवल प्लेइंग फील्ड का तो बात है नहीं। फिर भी हम जीतेंगे और पिछला बार से बड़ा जीत बंगाल के लोग देंगे। ये हमारा भरोसा बंगाल के लोगों के ऊपर है। बीजेपी को अगर लगता है कि भाई 90 लाख नाम काट दिया और जो वोट का डिफरेंस है वो मैच हो गया, इसका मतलब ये है कि भाई ईवीएम में कोई मैनिपुलेशन था जिसके कारण आपको पता चलता है कि किसने वोट किया, कौन सा पार्टी को किया, क्या उसका नाम है, उसी का नाम काटा। जो उनका लॉजिक के हिसाब से उन पे सवाल उठाता है। और दूसरा ये अज्यूम कर लो कि जो 40-50 लाख नाम का डिफरेंस था वो सारे तृणमूल का वोटर था, उनका नाम काट दिया गया। यहां पे दिख रहा है कि भाई आपने जो नाम काटे हैं उसमें कुछ लोग, हर साल होता है स्पेशल समरी डिवीजन, उसमें 25-30 लोगों का नाम कटता है, 10 लाख 15 लाख नामों का लोगों का नाम जुड़ता है, तो वो एएसडीडी का एक अलग लिस्ट हुआ। एक फिर फॉर्म 7 फिल किया गया जिसमें 6 लाख नाम काटा, और अंडर एडजुडिकेशन में 27 लाख का नाम काटे गए। तो उनको अगर लगता है तो मैं खुली चुनौती देता हूं
कि अगर मान लो इसके बाद भी अगर आप और बुरी तरह हारते हो तो आप क्या करोगे? तो या तो दो चीज होना चाहिए, या तो भाई बंगाल का जो पैसा है आप रोक के रखे हो उसको छोड़ो, आपने बहुत ईगो दिखा दिया, बंगाल का जितना भी जनता है आपको मुंहतोड़ जवाब दिया, या तो अमित शाह को इस्तीफा देना चाहिए। इससे इनकम्पिटेंट होम मिनिस्टर तो देश में नहीं हो सकता। अभिषेक जी आपने कई मौके पर कहा कि अगर एक भी वोटर का नाम, योग्य वोटर का नाम कटेगा तो मैं दिल्ली में चुनाव आयोग के पास बिल्कुल 1 लाख बिल्कुल लोगों को लेकर बिल्कुल जाऊंगा। बोला था। तो 1 लाख लोग तो दिल्ली पहुंचे नहीं। क्यों? मैं इसको अभी बताता हूं, क्योंकि केस सब जुडिस है। अगर सुप्रीम कोर्ट में केस है तो मैं 1 लाख लोगों को क्यों, 10,000 लोगों को भी लेके दिल्ली जाना वो शोभनीय नहीं है। हम लोग को कोर्ट के ऊपर वो रास्ता अभी भी मेरे पास खुला हुआ है ना, लेकिन केस अगर सुप्रीम कोर्ट में लिस्टेड है, जब मैं बोला था तब कोई केस सुप्रीम कोर्ट में गया नहीं था। ममता जी ने सुप्रीम कोर्ट में केस फाइल किया है जनवरी में, उसके बाद खुद जाके लड़ी है, और अकेला ये लड़ाई हम लोग कर रहे हैं। हम लोग खुद गए ज्ञानेश कुमार से मिलने, अभी 2 दिन पहले 4 MP के डेलीगेशन भी गए थे उनसे मिलने। तो जरूरत पड़े जाएंगे, और उनको अगर लगता है भाई तृणमूल ने बोला था किया नहीं, तृणमूल जो बोलता है करता है। हम इसको चुनाव मुद्दा नहीं देख रहे, लोगों का हक है, अधिकार है। चुनाव मुद्दा आपके लिए है कि नाम काट दो, चुनाव जीत जाएंगे, फिर जो मर्जी करेंगे। हम लोगों के साथ 365 दिन 24 घंटे खड़े रहने वाले लोग हैं। आपको कहीं भी कोई दिक्कत होगा, अगर कहीं नाम भी कटा है, किसी को इन्यूमरेशन फॉर्म भी फिल करने में दिक्कत हुआ है, तो तृणमूल के लोग जाके मदद किया है, बीजेपी की तरफ से कोई नहीं आया है। तो हम लोग पिछले दिनों भी खड़े रहे थे, और एक एक आदमी, चाहे वो कोई भी पार्टी के हो, किसी का भी नाम कटा है, मैं फिर रीअश्योर करता हूं कि तृणमूल जीत के आएगा, सबका नाम वोटर लिस्ट में आएगा। या तो बीजेपी ये बोल दे कि जो 90 लाख नाम काटा है, या चुनाव आयोग बोल दे ये सारे बांग्लादेशी है। भाई वो तो यही कह रहे हैं कि जो बांग्लादेशी रोहिंग्या है उन्हीं का नाम काटा है, तो उनके हिसाब से फिर 63% हिंदूज जिनका नाम काटा है वो बांग्लादेशी है या वो रोहिंग्या है। इसका तो यही मतलब निकलता है। तो जरा सवाल करिए उनसे कि आप कह रहे हो जिन लोगों का नाम कटा है वो अगर बांग्लादेशी है, तो इसमें 57 लाख हिंदूज के नाम कटे गए हैं, वो बांग्लादेशी हुआ। फिर बीजेपी तो यही कह रहा है। हम कह रहे हैं जो यहाँ पे सालों साल, कोई 100 साल, कोई 150 साल, कोई 200 साल से यहाँ रह रहे हैं, और अचानक आप बुला के उसका नाम काट दिए, हियरिंग में बुला के कागजात वागजात लेके भी नाम काट दिए। चाहे आप कितना भी ताकत लगा लो, लोग बल के आगे किसी का बल नहीं टिकता है। तृणमूल जीत के आएगा, सबका नाम होगा। सर जब आपकी सरकार ने आपकी सरकार ने जब आपकी सरकार ने युवा साथी लॉन्च किया था, तब बीजेपी ने कहा था कि भाजपा की सरकार है, अनएम्प्लॉयमेंट है, बेरोजगारी, इंडस्ट्री नहीं है, और क्यों आप उसे पैसा दे रहे हैं। लेकिन आज के बीजेपी के मैनिफेस्टो में 3,000 रुपए जो यूथ है उसके लिए अनाउंस किया गया है। तो जो आपको भाजपा की सरकार कह रहे हैं, देखिए कॉन्ट्राडिक्टरी क्या है। वो 2 चीज बोला है। वो कह रहा है मैं 1 करोड़ नौकरी दूंगा, और कह रहा है 3,000 रुपए भत्ता दूंगा। भाई अगर आप नौकरी दोगे तो भत्ता का जरूरत क्या है? अगर आप भत्ता दोगे तो नौकरी कैसे बनेगी? तो सवाल दोनों पे उठना चाहिए ना। हमने क्या कहा है कि जब तक आपको कोई नौकरी मिल नहीं जाता, तब तक 21 से लेके 40 साल तक 10th क्लियर किया हुआ माध्यमिक पास जितने भी लोग हैं, 6 महीना अगर आपको माध्यमिक पास करने के बाद कोई नौकरी नहीं मिला है तो गवर्नमेंट विल असिस्ट यू। यही बोला है। वो कह रहा हम सबको 3,000 रुपए देंगे और 1 करोड़ नौकरी भी लाएंगे। मतलब इट्स टू गुड टू बी ट्रू। इट्स टू गुड टू बी ट्रू। मतलब या तो आप एकदम समझ चुके हो कि जनता बेवकूफ है, जो हुमायूं कबीर बोला है कि बेवकूफ बनाना बड़ा आसान है, बीजेपी भी वही समझता है, इसलिए आप ये सब कह रहे हो। नहीं तो आपके जो लीडर्स कह रहे हैं ये भत्ता है, ये 500 रुपए 1,000 रुपए में लोग बिक रहे हैं, तो आपको ये सब करने का जरूरत क्या है? भाई आपने ही तो लक्ष्मी भंडार को गाली दिया, आपने ही तो युवा साथी को गाली दिया, फिर आप ही लेके आ रहे हो। तो लोग डुप्लीकेट की जगह ओरिजिनल को ही चुनेंगे। सर मालदा में जो हुआ है, हिंसा हुआ है, उसके बाद देखा गया है कि बुलेट प्रूफ व्हीकल्स को प्लेस किया गया है। अब तक इतने सारे चुनाव हुए हैं, कभी तक ऐसा सिनेरियो देखा नहीं। मणिपुर देखा आपने? नहीं लगता नहीं कि एक प्रेडिक्ट करने की कोशिश मणिपुर की देखा? जा रही है। मैं पूछ रहा हूँ आपसे, मणिपुर देखा आपने? 2 दिन पहले क्या हुआ है? कितना बुलेट प्रूफ व्हीकल गया है वहां पे? 3 साल से हिंसा नहीं रुक रही है।
अभी हाल फिलहाल में मैं देखा एक आदमी का कटा हुआ सर रास्ते में गिरा हुआ है, बिहार का। ये बीजेपी का लॉ एंड ऑर्डर मॉडल है। ये बीजेपी का, अररिया क्या है, वो बीजेपी का लॉ एंड ऑर्डर मॉडल है। एक आदमी का सर रास्ते में कटा हुआ है और बीजेपी कह रहा है कि हम लॉ एंड ऑर्डर को सुधारेंगे, ठीक करेंगे। जहां हो वहां ठीक कर लो भाई, मणिपुर ठीक कर लो, यही व्हीकल बिहार भेज दो, हिंसा रुक जाए। या तो यही भी जो हमें डरा रहे हैं, धमका रहे हैं, डरा रहे हैं, पाकिस्तान भेज दो, बांग्लादेश भेज दो। आप सब कुछ लगा के बंगाल के लोगों को डराना चाहते हो और कह रहे हो भय नहीं भरोसा। साला भय आप बना रहे हो और भरोसा का सपना दिखा रहे हो। आपका जो लीडर्स है वो सब ने कहा कि 1 करोड़ नाम लिस्ट से निकलेगा, 200 आदमी सुसाइड किया। तो भय का जो हवा है वो कौन बना रहा है भाई? मैं बना रहा हूं कि बीजेपी वाले बना रहे हैं? और कह रहे हो भरोसा। भरोसा दिया है तो दीदी ने दिया है। भरोसा अगर दिया है तो कैंप में आपके पास आपका फॉर्म फिलअप करने के लिए कौन हाथ बढ़ाया? कौन आपको मदद किया? कौन आपके साथ खड़ा रहा? तृणमूल रहा। तो भरोसा कौन दिलाया? तृणमूल। और भय कौन दिखाया? बीजेपी। और आप कह रहे हो भय नहीं भरोसा। भय आपने दिखाया, भरोसा हमने दिलाया। और ये बात सही है, लोग भय नहीं भरोसा को ही चुनेंगे। और इसलिए चौथी बार तृणमूल जीतेगी और आप हमेशा के लिए बंगाल से बाहर जाओगे। 2, 4, 5, 7 जो बचे हुए हैं ना, चंद जो कुछ लोग बचे हुए हैं वो भी नहीं रहेंगे। सर सवाल थोड़ा सुन लीजिए, आप उत्तर पूछ दे तो ना लिया दो। आपने। मेरा सवाल नहीं, मैंने उनका सवाल एक्सकेलेट किया था। मेरा सवाल यह है कि अमित शाह को जब सीएम कैंडिडेट के बारे में पूछा गया, उन्होंने कहा पश्चिम बंगाल से होगा, बंगाली होगा, लेकिन उनका फेस आज तक उन्होंने नहीं बताया। हमारा तृणमूल का अगर देखा जाए तो ममता बनर्जी है, लेकिन उनका नहीं है। क्या कहना है आपको इसके बारे में? नहीं है तो आप उनसे पूछिए। बीजेपी का नहीं है तो मैं कैसे जवाब दूं? वो तो बीजेपी का वीकनेस है, वो बीजेपी वाले बताएंगे भाई। उनका तो लोग कह रहा है, मैंने अभी देखा कहीं पे मिथुन चक्रवर्ती कह रहा है मैं सीएम बनने के लिए तैयार हूं। भाई सोमवार को कोई सीएम बनेगा, मंगलवार को कोई बनेगा, बुधवार को कोई बनेगा, एक दिन शुभेंदु बनेगा, एक दिन सुकांतो बनेगा, एक दिन मिथुन बनेगा, एक दिन हुमायूं बनेगा। यही है बीजेपी का मॉडल। हमारा तो भाई स्पष्ट है, 20 साल तक सीएम का कुर्सी खाली नहीं है। तृणमूल रहेगा और दीदी रहेगा। গতকালকে এদিকে গতকালকে আসামের ভোট ছিল। আসামের ভোটে দেখা গেছে যে সেখানে যোগী রাজ্য থেকে ভুয়ো ভোটাররা এসে ভোট দিয়েছে, এমন অভিযোগও উঠেছে। এটা আমাদের রাজ্যও করছিল, আমরা ধরেছি। ওই যে ফর্ম 6 গুলো ফিল আপ করা হচ্ছিল সব বিহার থেকে আর উত্তরপ্রদেশ থেকে, আমরা এগুলো হাতে নাতে ধরেছি। এবার যে বিরোধী দল ওখানে, প্রধান বিরোধী দল যে আসামের ক্ষেত্রে সেটা কংগ্রেস, তাদেরকে তো সেটা ধরতে হবে। সেই লড়াইটা মাঠে ময়দানে করতে হবে, সেই প্রতিরোধটা গড়ে তুলতে হবে। সেটা তো করতে পারেনি, কোথাও সেই নজরদারির অভাবটা ছিল। তারা গায়ের জোরে যা ইচ্ছা করেছে, হাজার হাজার ফর্ম 6 একটা কনস্টিটিউয়েন্সি ফিল আপ করেছে আর ভোটের দিন পাঠিয়ে দিয়েছে, ভোট দিয়ে চলে আসবে। এখানেও একই পরিকল্পনা নিয়েছিল। গায়ের জোরে হয়তো ইলেকশন কমিশন 2-4টে তুলে দেবে, কিন্তু ম্যাক্সিমামটা আমরা আটকে দিয়েছি, করতে দেবো না। নিশ্চিত নয়, নিশ্চিত নয়। আর আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগগুলো মানে সাম্প্রতিককালে জনসমক্ষে এসছে, সেগুলো তো খুব সিরিয়াস। আচ্ছা, একটা প্রশ্ন করছি। নির্বাচন আসলে পরেই ইডি সিবিআই তৎপরতা আমরা বিগত নির্বাচনগুলোতে দেখতে পেয়েছি। এবার যেটা দেখা যাচ্ছে যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় আগামীকাল আবারও আপনাদের প্রার্থী সুজিত বসুকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। এটাকে কিভাবে দেখছেন? রতিন ঘোষ ওনাকেও ডাকা হয়েছে। প্রচলিত প্রথা, দুর্গাপুজো এলে নতুন জামা কাপড় পরতে হয়, পরিবার পরিজনের সাথে বেরোতে হয়, সেরকম নির্বাচন এলে ইডির নোটিশ, সিবিআই নোটিশ।
Obviously, I cannot reveal my legal strategy before the friends in the media, but definitely we have flagged this before in the Supreme Court and we will raise it again. And the Election Commission, especially the CEO's office here, is deliberately delaying things and leaving things dangling midway for no reason, so that a section of the voters are left out from the electoral roll, especially they couldn't vote, to ensure that they can't vote in this election. We have raised it again, and we will flag this again on the 13th when it comes up for hearing. And I'm sure that we have able legal luminaries handling and heeding the case, and they will make an apt submission. Sir, for the past two press conferences of Amit Shah, what we have seen is that, he has time and again stated the issue. Sit and ask, no problem. He has time and again raised the issue of border fencing, and he has blamed the government, the state government, for not, complying with the BSF and the Union Home Ministry. Where exactly is the deadlock, arising from, and do you not think that, this can be sorted You just out? ask him one simple counter question. What is the issue in Pahalgam? These are all distractions, meaningless distractions to cover up his own failure. Trinamool is not in power in Jammu and Kashmir. Trinamool is not in Delhi. So what was the compulsion in Pahalgam? How did 4 terrorists with armed AK-47 cross borders and reach all the way up to Pahalgam, which is 100 kilometers from Pakistan border, kill 26 civilians in broad daylight, and then cross the border and go back to Pakistan again? Whose failure is this? So ask him what stopped you from securing the borders in Pahalgam. Who is in Jammu and Kashmir? अब हो गया? फिर हुमायूं कबीर. দেখুন, এটা আমি বাংলাতেও বলে দিচ্ছি, আমি হিন্দিতেও বলে দিচ্ছি, বাংলাতেও বলে দিচ্ছি। एक तो देखिए, उसका पार्टी का आपस का बात है, वो तय करे। हुमायूं जी ने बताया कि ये वीडियो एआई है, मुझे नहीं पता ये वीडियो ओरिजिनल है, डुप्लीकेट है, फेक है, एआई है, आई हैव नो क्लूज। लेकिन उनकी पार्टी के लोग छोड़ छोड़ के आ रहे, उनके पार्टी के साथ जो सबसे बड़ा अलायंस पार्टनर था AIMIM, उन्होंने एक स्टेटमेंट दिया है कल रात को। जब वही नहीं मान रहे कि ये AI जनरेटेड है, तो बाकी सब कैसे मान लेंगे? जब उनके अपने लोग नहीं मान रहे ये AI जनरेटेड है, सबको लग रहा है ये असली है, तो आप ये सवाल उनसे जरूर करिए कि आपके अपने लोग, आपके पार्टी के अपने पोस्ट होल्डर्स, कैंडिडेट्स, अगर ये मानता है कि ये आप ही हो और आपने ये किया है, और आपका सबसे बड़ा अलायंस पार्टनर अभी 2 दिन पहले आपके साथ आके यहाँ मीटिंग किया, उन्होंने कहा कि भाई आपके साथ सारा रिश्ता नाता तोड़ रहे एंड दे विल गो सोलो एंड फाइट अलोन, तो फिर आपका इसके ऊपर স্ট্যান্ড क्या है? আমি বাংলায় বলে দিচ্ছি, যারা এই নিয়ে প্রশ্ন করছেন বা যাদের কৌতূহল রয়েছে, আমরা যে কথাগুলো বলেছিলাম যে AIMIM হোক, হুমায়ুন কবির হোক, ISF হোক, এটা হচ্ছে আলটিমেটলি বিজেপির বি টিম, এগুলো প্রমাণিত, এটা আজকে দিনের আলোর মতো স্পষ্ট। আজকে তারা যে আলোচনাগুলো করেছে, আমি যতটুকু, আমি পুরোটা ভিডিও দেখিনি, 15-20 মিনিট, আমি 2-4 মিনিট যতটুকু আমি স্নিপেট পেয়েছি, সেখানে বলছে যে মুসলমানদের বোকা বানানো খুব সহজ, হাসতে হাসতে, অবলীলায়, তার কেউ যায় আসে না। বলছে 1000 কোটি টাকা দাও, ডিলটা 1000 কোটি টাকার বিজেপির সাথে, আর সেই বিজেপি নাকি সিন্ডিকেট আটকাবে, এখানে নিজেরাই সিন্ডিকেট করে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, নিজেরা সিন্ডিকেট করে বাংলার মানুষের ভোটাধিকার কাটছে। হুমায়ুন কবির তিনি বলছেন আমার ফেস টাইমে শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ আছে, একাধিকবার কথা হয়েছে। খালি শুভেন্দু অধিকারী নয়, তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের নাম নিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী অফিস পিএমওর নাম নিয়েছেন, বলছে আমার সাথে সবাই কানেক্টেড, কথা হয়ে গেছে, আমাকে বলেছে তুমিও গাল দেবে, আমিও বলেছি তুমি গাল দেবে। তো উনি বলছেন যে আমি গাল দেবো, তুমি গাল দেবে, কিন্তু 1000 কোটি টাকা দেবে, আমি ভোট কেটে দেবো।
আমরা তো এটাই বলতাম যে এদের মধ্যে গটাপ, এরা আলটিমেটলি বিজেপির বি টিম, সি টিম, মানুষকে বোকা বানাতে চাইছে। সঠিক সময়ে এটা মানুষের কাছে এসছে এবং মানুষের কাছে তাদের প্রকৃত স্বরূপটা বেরিয়ে এসছে। तो इतने एक परिवार से इतने लोगों को टिकट कैसे मिल गया बीजेपी में? भाई आप पूछते नहीं है, आप उनका जवाब, आप काउंटर क्वेश्चन उनसे करो। आप उनसे पूछो कि भाई अर्जुन सिंह का बेटे को कैसे टिकट मिला, बाप को कैसे टिकट मिला, शुभेंदु का भाई को कैसे टिकट मिला, उसको कैसे टिकट मिला, शांतनु ठाकुर का भाई को टिकट मिला, वाइफ को टिकट मिला। परिवारवाद का बात जो करता है, सबसे बड़ा परिवारवाद तो खुद करते हैं। मैं छोड़ दिया, मैं पॉलिटिक्स का बात कर रहा हूं। अगर आप वो सब में जाओगे तब तो सब कुछ ले लिया है जी। 63%, 57,50,000 are Hindus. Out of 90 lakh names that have been deleted so far, 57,50,000 belong to Hindu community, and that adds up to 63% of the total list. আপনারা এদের ইস্তাহারগুলো খুলে দেখুন যে 2021 সালে বা 19 সালে বা 16 সালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল একটাও বাস্তবায়িত হয়নি। প্রধানমন্ত্রী চা বাগান খুলে 1000 কোটি টাকা স্পেশাল প্যাকেজের কথা বলেছিল 2016 সালে, আজকে 26। এই যে বলছে রাজবংশী আর কুড়মালি ভাষাকে আমরা অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করব, আমি তার রেকমেন্ডেশন লেটার স্টেটের আপনাদের দেখালাম। এটা তো কেন্দ্র সিদ্ধান্ত, আপনি আজকে করে দিতে পারেন চাইলে। আপনি ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়ানোর জন্য যখন তখন ইচ্ছা অর্ডিন্যান্স আনতে পারেন। আপনি রাজবংশী আর কুড়মালি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার জন্য কেন করতে পারছেন না? আপনি ইডি ডাইরেক্টর, সিবিআই ডাইরেক্টর, আইবি ডিরেক্টরের জন্য অর্ডিন্যান্স আনছেন, নোটিফিকেশন করছেন, এখানে করতে পারছেন না কেন? আপনার মানসিকতাই নেই করার, আপনি করেননি। আপনারা চেয়েছেন কুর্মী আদিবাসীদের মধ্যে ঝগড়া লেগে থাকুক, আপনারা চেয়েছেন হিন্দু মুসলমান হোক, আপনারা চেয়েছেন ধর্মে ধর্মে লড়াই হোক, রাস্তায় অস্ত্রের ঝঞ্ঝনানি হোক, কিন্তু বাংলা উত্তরপ্রদেশ এক নয়। আমি আপনাকে স্পষ্টত বলছি, তৃণমূলের আগের যা সংখ্যা ছিল তার থেকে একটা সিট হলেও বাড়বে, কমবে না। টেক ইট অন রেকর্ড। আপনার সাথে 4 তারিখ দেখা হবে। না, সেটা আমি বলেছি যে সুপ্রিম কোর্টে যেহেতু মামলা বিচারাধীন, আগের দিনও যখন হিয়ারিং হয়েছে আমরা বলেছি, কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতিদের কিছু অবজারভেশন ছিল এবং পরবর্তীকালে আবার ঠিক করা হয় যে 13 তারিখ মামলা শুনানি রাখা হবে। তো 13 তারিখের জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে এবং সেখানে রাজ্য সরকারের তরফ থেকে এডি সহ যারা রয়েছেন তারা সকলেই অত্যন্ত দক্ষ, তাদের যা আর্গুমেন্ট রাখার তারা রেখেছে। এবং যদি আমি ম্যাপড হই, আমার নাগরিকত্ব যদি প্রতিষ্ঠিত হয়, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আপনাকে আমাকে ভোটাধিকার দিতে হবে, আপনি বাধ্য। এটা নির্বাচন কমিশনও কাটতে পারে না। আমি আনম্যাপড হলে তখন একটা ধোঁয়াশা থাকে, একটা প্রশ্নচিহ্ন আসতে পারে, কিন্তু আমার দাদু বা আমার ঠাকুরদা বা আমার ঠাকুরমার সাথে আমার ম্যাপিং হয়ে গেছে 2002 এর লিস্টের সাথে। আমার নাগরিকত্ব এস্টাবলিশড, মাই সিটিজেনশিপ ইজ এস্টাবলিশড। আইডেন্টিটি নিয়ে প্রবলেম কোয়েশ্চেন থাকতে পারে, সেটা নিয়ে আমাকে হিয়ারিং নোটিশ দিয়েছেন, আমি গেছি, জমা দিয়েছি, কিন্তু ভোটাধিকার আপনি কাটতে পারেন না। সেটাই আমরা বলেছি। আমরা আশাবাদী কোর্ট ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেবে এবং সবাইকে ভোট দেওয়ার সুযোগ করে দেবে।